ব্রেকিং নিউজ, বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হচ্ছেন চূড়ান্ত হয়ে গেল নাম। দিলীপের ঢালাও প্রশংসায় হুমায়ুন, শুভেন্দু নিয়েও অকপট ডাকাবুকো তৃণমূল নেতা। শুভেন্দুর ডোন্ট টাচ মি মনে করিয়ে হুমায়ুন বলেন, এত নাটক, 26-এর পর যাত্রাপালায় যোগ দেবে। গুজব ছড়ানো হচ্ছে দেশি সেনার কাছে অগ্রাধিকার, জানালেন বাংলাদেশের সেনাপ্রধান। পাকিস্তানকে তুলে ধরা ভারতের, আগে কাশ্মীর ছাড়ো পরে কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছে মোহাম্মদ ইউনূস, কিন্তু মিলছে না ইতিবাচক সাড়া। মেলা থেকে কাটারি কিনলেন দিলীপ, কারণ জানতে চাওয়ায় বললেন, ব্রেকিং নিউজ, চূড়ান্ত হয়ে গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির নাম। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট। শোনা যাচ্ছে ইতিমধ্যে সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। বছর খানেকের অপেক্ষা, তারপরেই বাংলায় বাজবে ভোটের দামামা। এই আবহে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে সামনে আসছে নয়া আপডেট। সুকান্ত মজুমদারের সম্ভাব্য উত্তরসূরির নাম নিয়ে বিগত কয়েক মাস ধরেই বিস্তর জল্পনা কল্পনা চলছে। এখন শোনা যাচ্ছে ইতিমধ্যে সুকান্তর উত্তরসূরির নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। গত লোকসভা ভোটের পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এরপর বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে তাকে সরে দাঁড়াতেই হতো। জানা যাচ্ছে সাংগঠনিক নির্বাচনের দ্বারাই সেই কাজ চলছিল। ইতিমধ্যে মণ্ডল অধিকাংশ জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। এবার নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে খবর। সেখানে তাদের বৈঠক ও নৈশহারের আয়োজন করা হয়। সেদিন সুকান্তর হাতে ফুলের তোড়া তুলে দিতে দেখা যায় শুভেন্দুকে। এক সাংসদ জানিয়েছেন, ওই বৈঠকেই বিজেপির বর্তমান রাজ্য সভাপতিকে কার্যত বিদায় সম্বর্ধনা দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ইতিমধ্যে বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নামও চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রশংসা শোনা গেল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। তবে দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বেশ চাঁচাছোলা মন্তব্য শোনা গিয়েছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুখে। দিন কয়েক আগেই খড়গপুরে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের একাংশ। দিলীপ ঘোষের অভিযোগ, এই বিক্ষোভের নেপথ্যে ছিল তৃণমূল। মঙ্গলবার দিলীপ ঘোষ প্রসঙ্গে বলতে গিয়ে খড়গপুরে সেই ঘটনার উল্লেখ করেন হুমায়ুন। তিনি বলেন, দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন, আমি হলেও তাই করতাম। আমাকে ঢিল ছুড়লে আমি কি রসগোল্লা দেব? খড়গপুরে সেদিন একটি কর্মসূচিতে গিয়ে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। গাড়ির সামনে বসে পড়তে দেখা গিয়েছিল বেশ কয়েকজন মহিলা পুরুষকে। কয়েকজনের সঙ্গে রীতিমতো উত্তপ্ত বাক্য বিনিময় পর্যন্ত হয়েছে বিজেপি নেতার। সেদিন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বেশ কিছু মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়। যদিও হুমায়ুন কবির এক্ষেত্রে দিলীপ ঘোষের পাশেই দাঁড়িয়েছেন। দিলীপ ঘোষের প্রশংসা করলেও শুভেন্দু অধিকারী সম্পর্কে ফের বিষোদগার করেছেন হুমায়ুন কবির। তিনি বলেন, 2015 সালের আগে কেউ বোঝেনি দিলীপ ঘোষ উল্লেখযোগ্য নেতৃত্বের ভূমিকা পালন করবেন। 2016-তে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো আমাদের 10 বারের এমএলএ জ্ঞান সিং সোহম পালকে হারিয়ে তিনি জিতেছিলেন। 2019-এও জিতে সাংসদ হয়েছেন। 24-এ তার জেতা সিট থেকে শুভেন্দুরা চক্রান্ত করে পূর্ব বর্ধমানে পাঠিয়ে দিল। শুভেন্দু অধিকারী চক্রান্ত করতে খুব ভালোবাসে। 2016 সালে আমাকেও শুভেন্দু চক্রান্ত করে তৃণমূলের টিকিট পেতে দেয়নি। 2022 সালের সেপ্টেম্বরে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল বিজেপি। সেদিন মহিলা পুলিশ দিয়ে বিরোধী দলনেতাকে আটকানো হয়েছিল বলে অভিযোগ। সে সময় এক মহিলা অফিসারের উদ্দেশ্যেও শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ডোন্ট টাচ মাই বডি, ইউ আর অ্যান উইমেন অ্যান্ড আই অ্যাম মেল। প্রায় 3 বছরের ব্যবধানে আবার সেই প্রসঙ্গ উস্কে দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সোমবার হাওড়ার বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার গুরুতর অভিযোগ এনেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই প্রসঙ্গেই 3 বছর আগের প্রসঙ্গ টানেন হুমায়ুন। কটাক্ষে হুমায়ুন বলেন, সে সময় শুভেন্দুর ডোন্ট টাচ মি খুব ভাইরাল হয়েছিল। এখন আবার বলছে পুলিশ রক্ত বার করেছে, কিন্তু রক্ত দেখা যাচ্ছে না। আসলে উন্মাদ হয়ে গেছে। এত নাটক, 26-এর পর যাত্রাপালা ছাড়া শুভেন্দুর আর কোনো জায়গা থাকবে না। শুভেন্দুকে শান্তিগোপাল বলেও কটাক্ষ করেন হুমায়ুন। তার কথায় রামনবমীতে নাকি 2 কোটি লোক জড়ো করবে। 2 কোটি লোকের জন্য কতটা জায়গা লাগে শান্তিগোপালের ধারণা আছে? ওকে বলুন 2 কোটি বলতে, তাও মানাবে। হঠাৎ হুমায়ুনের নিশানায় শুভেন্দু কেন? সম্প্রতি শুভেন্দুকে হুঁশিয়ারি দিয়ে ভরতপুরের বিধায়ক বলেছিলেন, মুর্শিদাবাদে পা দিয়ে দেখাক, বুঝে নেব কত বড় নেতা। যার জবাবে সোমবার শুভেন্দু বলেছিলেন, ওর পিতৃপরিচয় ঠিক থাকলে আমাকে আটকে দেখাবে। পর্যটকদের মতে তারই জবাবে এবার শুভেন্দুকে আক্রমণ করলেন হুমায়ুন। পাল্টা শুভেন্দু কি বলেন সেটাই দেখার। বাংলাদেশের সামরিক শাসন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সোমবার ঢাকা সেনানিবাসে শীর্ষ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভুল তথ্য এবং গুজব ছড়ানো নিয়ে উষ্মা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, দেশে জরুরি অবস্থা জারি করা হয়নি। অনেক ভুল তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। এতে বিভ্রান্ত হওয়া যাবে না। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। এমন কিছু করা যাবে না যাতে উস্কানিদাতাদের লক্ষ্য সফল হয়। দেশ এবং দেশের জনগণই সেনাবাহিনীর কাছে সর্বাধিক অগ্রাধিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর দূরত্ব ক্রমশ বাড়ছে।
সম্প্রতি বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নতুন দল জাতীয় নাগরিক পার্টির এনসিপির দুই শীর্ষ নেতার মতবিরোধ সামনে চলে এসেছে। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনার দিকে আঙুল তুলে অভিযোগ করেন আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির কয়েকজন নেতাকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার জন্য চাপ দিচ্ছে সেনা। হাসনাত আবদুল্লাহর এই অভিযোগে শোরগোল পড়ে যায় বাংলাদেশে। তবে দলের আর এক মুখ্য সংগঠক সার্জিজ আলম অবশ্য হাসনাত আবদুল্লাহর অভিযোগ উড়িয়ে দিয়ে জানান এমন কিছুই ঘটেনি। সার্জিজ আলমের এই মন্তব্য সেনার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা কিনা তা নিয়ে চর্চা শুরু হয়ে যায় পদ্মাপাড়ের দেশে। সোমবার সেনা প্রধানের সঙ্গে বৈঠকে শীর্ষ সেনা কর্তারা সেনার ভাবমূর্তি রক্ষায় অবিলম্বে সেনাপ্রধানকে হস্তক্ষেপের আবেদন জানায়। তারপরেই গতকাল ঢাকার রাজপথে নামে সাজোয়া ট্যাঙ্ক এবং সামরিক যান। জল্পনা ছড়ায় বাংলাদেশে কি তাহলে ফের জারি হতে চলেছে সেনা শাসন? সে খবরকে এদিন গুজব বলে উড়িয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাষ্ট্রের সঙ্গে ফের একবার পাকিস্তানের জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খোলায় বিশ্ব দরবারের সামনে তুলোধনা করল ভারত। মঙ্গলবার রাষ্ট্রের সঙ্গে শান্তি স্থাপন সংস্কার সংক্রান্ত আলোচনা সভায় পাকিস্তান প্রতিবারের মতো এবারও জম্মু কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। তার জবাবে ভারত আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে আগে ওরা বেআইনিভাবে দখল করে রাখা ভারতীয় ভূখণ্ডের কবজা ছেড়ে দিক, পরে কথা বলুক। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি দুধ দরিশ পর্বনেতি পাকিস্তানের চিরকালের ঘ্যানঘ্যানানি থামিয়ে দিন। পাকিস্তানের মুখে জম্মু কাশ্মীরের কথা বলা অনভিপ্রেত এবং পাক অধিকৃত কাশ্মীর চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। পাকিস্তান আগে দখল করে রাখা কাশ্মীরকে ছেড়ে দিক, তারপর অন্য কথা বলে জানিয়ে দেবে। হরি স্পষ্ট করে বলেন, এখানে উপস্থিত পাকিস্তানি প্রতিনিধিদের আমি পরিষ্কার জানিয়ে দিতে চাই যে তারা যে বারবার ভারতের ভূখণ্ড জম্মু কাশ্মীর নিয়ে অযাচিতভাবে কথা বলে চলেছে তা কি প্রমাণ হয়? এভাবে বারবার একই বিষয়ে কাঁদুনি গাইলে কি ওদের দখল করে রাখা কাশ্মীর পাকিস্তানের হয়ে যাবে? লাগাতার কাশ্মীর প্রসঙ্গের উত্থাপনা অবৈধ দাবি করে সত্যি হয়ে যায় না। ওদের রাষ্ট্রীয় মদতে সীমান্ত পেরিয়ে সন্ত্রাস বন্ধ হয়েছে। হরিশ আরও বলেন, পাকিস্তান এখনও জম্মু কাশ্মীরের এলাকা অবৈধভাবে কবজা করে রেখেছে। আমি পাকিস্তানকে পরামর্শ দিচ্ছি তারা যেন এই আন্তর্জাতিক মঞ্চের মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর চেষ্টা না করে, কারণ এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারো যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে। জোর করে পাকিস্তান সেই ভূখণ্ড দখল করে রেখেছে, যা তারা ছেড়ে দিক। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে বিশ্বের ভবিষ্যৎ শান্তিরক্ষা সংক্রান্ত বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শহীদ তারিক ফাতেমি জম্মু কাশ্মীর প্রসঙ্গ তুলে ধরলে ইসলামাবাদ কর্তৃপক্ষকে তুলোধনা করেন হরিশ। গত সপ্তাহে জেনেভায় অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে জম্মু কাশ্মীরের মানবাধিকার ভঙ্গ নিয়ে পাকিস্তানি অভিযোগের জবাব দেয় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে মুখিয়ে আছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। থাইল্যান্ডের বিমস্টেকের শীর্ষ সম্মেলন নরেন্দ্র মোদী তো যাচ্ছেনই, পাশাপাশি মোহাম্মদ ইউনুসও সেখানে যাচ্ছেন। ইউনুসের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে একাধিকবার আবেদন জানিয়েছে বাংলাদেশের বিদেশ দপ্তর, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তবে হাল ছাড়তে রাজি নন বাংলাদেশের বিদেশ দপ্তরের মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, বিমস্টেক সামিটে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বৈঠকের জন্য আমরা প্রস্তুত। এখন দিল্লি ইতিবাচক সাড়ার অপেক্ষায় আছি। আগামী 2 থেকে 4 এপ্রিল থাইল্যান্ডে 6ষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার অংশগ্রহণের কথা রয়েছে। বৈঠকে যোগ দিতে আগামী 23 এপ্রিল ব্যাংকক যাবেন মোহাম্মদ ইউনুস। সম্মেলন শেষ করে 4 এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছেন তার। কিন্তু ইউনুস আসার পর থেকে বাংলাদেশ জুড়ে ইসলামী মৌলবাদীদের ব্যাপক ভারত বিদ্বেষী কাজ করছে। ভারতের জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। সন্ত্রাসের আতুরঘর পাকিস্তানকে অলিখিত গডফাদারের স্বীকৃতি দিয়েছে। ইন্ডিয়া আউট ক্যাম্পেন চালাচ্ছে বাংলাদেশের মুসলিমরা। পাশাপাশি অবর্ণনীয় সাম্প্রতিক হিংসার শিকার হচ্ছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা। ফলে এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী যদি ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন তাতে ভারতীয় হিন্দুরা যে চরম ক্ষিপ্ত হবে এটা বলাই বাহুল্য। তিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। বিভিন্ন সময় তার নানা মন্তব্যে বিতর্ক বেঁধেছে। তার কথা নিয়ে কাটাছেড়া চলতে থাকে। সেই দিলীপ ঘোষ এবার মেলায় গিয়ে কাটারি কিনলেন। কাটারি কেনার প্রয়োজনীয়তা নিয়ে দিলীপের বক্তব্য ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়া থানার অগ্রদ্বীপ গ্রামে গোপীনাথ মেলায় আসেন দিলীপ ঘোষ। মেলা ঘুরে ঘুরে দেখেন আচমকা একটি দোকানের সামনে এসে দাঁড়ান, কাটারি নিয়ে নাড়াচাড়া করেন। একাধিক কাটারি দেখেন, তারপর একটি কাটারি কেনেন। এমনকি তার সঙ্গীতে দোকানদারের ঠিকানা নিতে বলেন। দোকানদার কলকাতায় থাকেন বলে জানান। দিলীপ ঘোষ জানান তিনি ওই দোকানদারের বাড়ি একদিন যাবেন। মেলা থেকে কাটারি কিনলে দিলীপ ঘোষ হঠাৎ মেলা থেকে কাটারি কিনলেন কেন? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কাটারি দিয়ে কি করবেন? জবাবে দিলীপ ঘোষ যা বলেন তাতে জল্পনা আরও বাড়ল। রাজ্য বিজেপি প্রাক্তন সভাপতি বলেন, অনেক কাজে লাগে, বুঝতে পারবেন যখন কাজ হবে, এক দাঁতে সব কাজ হয়ে যাবে। আর কিছু খোলসা করলেন না তিনি। আর এই কথাতেই বেড়েছে জল্পনা। এদিন খোশ মেজাজে দেখা যায় দিলীপকে। আর এর আগে গত কয়েকদিনে তার একাধিক মন্তব্যে বিতর্ক বেঁধেছিল। কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে একটি রাস্তার উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ। স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখালে তিনি বলেছিলেন, টাকা দিয়েছি, কারো বাপের টাকা নয়, ভিখারির পার্টি নয়।
আমি টাকা দিয়ে রাস্তা বানিয়েছি। আবার শান্তিনিকেতনে সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা নিয়েও দিলীপের মন্তব্য বিতর্ক বেঁধেছিল। বন দপ্তরে নিষেধাজ্ঞা দিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, খবরে দেখলাম বন বিভাগ বলছে এখানে হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসেছে, এত বড় স্পর্ধা কে করেছে জানি না। এরপরই হুঙ্কারের সুরে তিনি বলেন, কার কথায় এটা এসেছে যে হোলি খেললে পরিবেশ নষ্ট হয়, দূষণ হয়, তাকে তো উল্টো করে টাঙানো উচিত, নয়তো আমি গিয়ে টাঙাবো। এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করছে, তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত।